স্বাগতম, নমস্কার। আজকের এই সকালে একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, যেটা আপনার আমার যারা ক্যামেরার পেছনে ভাইরা রয়েছে তাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাটি কিন্তু একেবারে উপস্থিত। মানে পৃথিবীতে আপনি জন্মালেন, ডেফিনিট করি আপনার বা আপনার পরিবারের লোকের হবেই। সেটা হচ্ছে অসুস্থতা। এবার অসুস্থতার দুটো প্যাটার্ন থাকে। একটা হচ্ছে অসুখ হলো বা হাত ভাঙলো, পা ভাঙলো, সেটাকে আবার প্লাস্টার করে ঠিক করলেন, বা এমন কিছু একটা অপারেশন হলো, ঠিক হয়ে গেল। সেটা একটা মানে টাইপ, যদিও সেগুলো খুব আরামের নয় কোনোটাই। দ্বিতীয়টা হচ্ছে ক্রনিক রোগ, কিছুতেই সারবে না। যতক্ষণ ওষুধ, কিছুদিন ভালো থাকলেন আবার, মানে সেটা একেবারে প্রেশার, সুগার থেকে শুরু করে লিভার, এভরিওয়্যার। তো এই যে শারীরিক একটা খারাপ লাগা বা একটা অসংলগ্ন অবস্থা হওয়া, কার তো ভাল লাগে না। এই সময় যারা টিভি দেখছেন তাদের অনেকেরই বয়স, বেশিরভাগেরই বয়স কিন্তু 50+। তো প্রত্যেকেরই কিছু না কিছু একটা ট্রাবল চলছে। এবার নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবে, কিন্তু কেন এটা আপনার হচ্ছে সেটা তো জানতে হবে রে বাবা। এমন লোককেও দেখেছি যে লিভার সিরোসিস হয়েছে, জীবনে কোনোদিন মদ্যপান করেননি, সিগারেট খাননি, কোনো খারাপ জিনিস খাননি, লিভার সিরোসিস হয়ে বসে আছে। তো কাজেই কোনটা থেকে যে কোনটা হয়, কিসের থেকে কি হয়, আর কিভাবে নিজের শরীরের জায়গা ঠিক করতে হবে, বাট কেন হয়, এই কেন হওয়ার জায়গাটা কিন্তু জ্যোতিষচর্চার একটা আঙ্গিক রয়েছে। আজ সেই ধরনের একটা কঠিন বিষয় নিয়ে আপনাদের ভালো লাগবে খুব অনুষ্ঠানটা। জ্যোতিষের একটি আঙ্গিক নিয়ে আমার ভীষণ প্রিয় দেবাচার্যজি উপস্থিত। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি অবশ্যই আমরা ভালো থাকা, আমাদের খারাপ থাকা, আমরা তো সবসময় গ্রহগত কারণের উপর ডিপেন্ড করেই থাকি না। এবং আমাদের মনে হয় যে মানে যারা জ্যোতিষে বিশ্বাসী বা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা যারা জ্যোতিষী তারা জানেন যে কোথাও না কোথাও গ্রহগত কারণগুলো আমাকে এই মুহূর্তে একটু ডিস্টার্ব দিতে পারে, আমার মানসিক চাঞ্চল্য বাড়াতে পারে, আমার শারীরিক ব্লাড প্রেশার বাড়াতে পারে, আমার বংশের সুগার আছে, আমার হয়তো হবে না। এই ধারণাটা তো আজকে ডেটে একদমই ভুল। তা সত্ত্বেও যে হবে, হলেও ঠিক কোন বয়সের পর থেকে আমাকে অ্যাটাক করতে পারে সেটা আমাকে দিতে পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ব্লাড প্রেশারের বিভিন্ন পার্ট থাকে এবং কোন বয়সে গেলে এটা একটু বেশি মারাত্মক হতে পারে, সেই জায়গাটা হতে পারে। অনেকের অস্থি সংলগ্ন সমস্যা থাকতে পারে। এবার এই গ্রহগত কারণগুলো কিসের থেকে আসতে পারে, আমরা যদি জন্মছক আমাদের হাতের কাছে থাকে, আমি জাস্ট বলছি ইন জেনারেল প্রত্যেকেরটা মেলানোর চেষ্টা করুন। আমরা জানি যে শ্বাসকষ্ট আজকের ডেটে একটা বড় পার্ট, যেটা কোভিডের সময় থেকে মানুষকে খুব ভুগিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলছি, দেখবেন যে মাতৃকুল বা পিতৃকুল, ঠাকুমার অথবা দিদার বা দাদুর কারো না কারো এই জাতীয় সমস্যা অবশ্যই ছিল, যে কারণে এসছে। চন্দ্র যদি কোনো কারণে দ্বাদশে বসে থাকে, আপনি দেখুন যে সেই জাতকের কোথাও না কোথাও শ্বাস জাতীয় কষ্ট কিন্তু আসতে বাধ্য লাইফে। এবং শুধু তাই না, চন্দ্রকেতু যদি বসে থাকে দেখবেন স্কিন ডিজিজ, আমরা অনেক সময় অ্যালার্জেটিক কিছু সমস্যা অথবা স্মৃতি জাতীয় কিছু সমস্যা যেগুলো লাইফে নিয়ে আসে, এবং আমরা অনেক সময় খুব বিভ্রান্ত হয়ে যাই এই ব্যাপারগুলোতে। তো ফার্স্ট কথা হচ্ছে যে এটা একটা পার্ট। এবারে অস্থি সংলগ্ন সমস্যাটা কখন আসতে পারে, আপনি দেখবেন বুধের ঘরে যদি মঙ্গলের অবস্থান হয়ে যায় বা বুধ মঙ্গল যদি একত্রে হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু অস্থি সংলগ্ন সমস্যা, স্পেশালি বাঁ দিকের সাইডে লেফট পায়ের দিকে কিন্তু প্রবলেমটা একটু হলেও বেশি আসে। তো এগুলো কী বলুন তো, জন্মছকের ওপর ডিপেন্ড করে। যদি আমার জন্মছকে সন্তান ভালো মতোই জন্মেছে, সমস্ত কিছু ঠিক আছে, বুধ মঙ্গলের ঘরে আছে, এখনও পর্যন্ত কিছু হয়নি, আগামী দিনেও যেন কিছু না হয়, দেবাচার্য এটাই সবসময় চায়। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে লেফট সাইডের ওপর একটা এফেক্ট আসতে পারে। আমরা 7.5 নিয়ে সবসময় দেখবেন যে খুব বেশি বিভ্রান্ত হয়ে থাকি, এবং যার চলে সে তো ভাবেন যে আমার মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ সময় এসেছে এবং আমি পৃথিবীর সব থেকে বেশি চিন্তিত মানুষ। একদমই নয়। ফার্স্ট কথা, আমি এই জায়গাটা থেকে একটুখানি সবসময় আলাদা মত রাখি। প্রথম কথা হচ্ছে যে আপনার যদি 7.5 চলে না, আপনি টেনশন করুন আপনার নিজেকে নিয়ে নয়, আপনার বাড়িতে আপনার মাকে নিয়ে করার চেষ্টা করুন। কারণ কোথাও না কোথাও আপনার যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু ম্যাক্সিমাম সময় মায়ের ক্ষেত্রে আসে, এবং মায়ের লেফট সাইডে কিন্তু ব্যথা পাওয়ার একটা জায়গা থাকে। হাঁটু হোক, কোমর হোক, মাথা হোক, হাতের কনুই হোক বা কবজি হোক, এইসব জাতীয় জায়গায় কিন্তু সমস্যা পাওয়ার একটা যোগ থাকে, এবং ব্যথাটা একটু বেশি পরিমাণেই পাওয়ার জায়গা থাকে, বড় কষ্ট।
হ্যাঁ, মানে দিনের পর দিন ব্যথা হয়েই যাচ্ছে। এবার আপনার মনে হতে পারে এটা আবার নতুন কি তথ্য দিল, নতুন তথ্য না, আলটিমেটলি আপনাকে তো চিন্তায় থাকতে হবে না, তখন মাকে নিয়ে চিন্তায় থাকতে হবে। আপনি এর আগে যে চিন্তাগুলো করেছেন, আমি যতবারই বলি না কেন, বিনা কারণে চিন্তা করে লাভ নেই। শনি দেবতা শক্ত, কঠিন, কিন্তু উনি বাস্তবের সম্মুখীন আপনাকে করিয়েছে বলে পৃথিবীটা কত কষ্টের সেটা আপনাকে বোঝাতে সাহায্য করছে। কিন্তু যখন আপনার আলটিমেটলি চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির কারোর কিছু হয়েছে, আপনি চিন্তিত থাকবেন, এটার একটা লজিক আছে বা এটার একটা কারণ আছে। কিন্তু উল্টো পাল্টা দিক থেকে ব্যবসার ক্ষেত্রে আপনি দেখবেন বহু ব্যবসা আছে 9 মাস ভালো যায় না, কিন্তু 3 মাস যেরকম যায় তাতে 1 বছরের ইনকাম হয়ে যায়। তো এরকম ব্যবসার জন্য অনেকে চিন্তিত থাকেন যে ব্যবসা ভালো চলছে না, এত বড় সংসার, এত ঋণ রয়েছে, ইএমআইস রয়েছে, তো এইগুলো আমাদের আলটিমেটলি চলবে কোথা থেকে? তো সেই জায়গাগুলো থেকেও সাড়ে সাথীর যে খুব বেশি প্রকোপভাবে দায়িত্ব নিয়ে খারাপ করেছে আপনার লাইফ তা নয়। ব্যবসার জায়গাটা যদি দশের খবর রাখেন বা আন্তর্জাতিক মার্কেটের খবর আপনার মধ্যে থাকে, দেখবেন যে কোথাও না কোথাও আপনার ব্যবসাটা এই মুহূর্তে সুইটেবল নয়, বা গ্রাহক পর্যন্ত হয়তো সেই জায়গাটা রাখছে না বলে একটু ডাউন ট্রেন্ডে চলছে। এর মানে আগামী দিন সেমভাবেই চলবে এর কোনো মানে নেই। হ্যাঁ, সাড়ে সাথী অবশ্যই চিন্তার কারণ, কিন্তু নিজেকে নিয়ে আপনি যতটা চিন্তা করবেন বা পাগলামো করবেন, আমার মনে হয় এগুলোর প্রয়োজন এখন আপাতত নেই। চমৎকার বলছেন, একটা ফোন নিয়ে নি, একদম, তারপর আসছি আবার এই বিষয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন। তো ছেলের ডেট অফ বার্থ 6 জুলাই 1984। 6 জুলাই 1984, 84, 6:30 সকাল 6:30 কলকাতায়। আচ্ছা, শুক্রবার ছিল তো? হ্যাঁ শুক্রবার। কন্যা রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ 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 জানি। হস্তা নক্ষত্র, অষ্টমী শুক্লপক্ষে জন্ম, দেবগণ। আচ্ছা, বৃহস্পতি সক্ষেত্রী বকরি, শনি তুঙ্গি, অবশ্যই বকরি। আচ্ছা আচ্ছা, লগ্নে বুধ, সেকেন্ড হাউস, থার্ড হাউসে চন্দ্র, ফোর্থ হাউসে মঙ্গল শনি। আচ্ছা, ফিফথ হাউসে কেতু, সিক্স হাউসে বৃহস্পতি। আমরা জানি 6 নম্বর ঘরে বৃহস্পতি না এক্সপেক্টেড রেজাল্ট দেয় না, কোথাও না কোথাও সমস্যা তৈরি করে। আপনি আগেও একটা অনুষ্ঠানে হ্যাঁ, আর মঙ্গল যখন শুক্রের ঘরে অবস্থান করে, এটাও বহুবার বলেছি, জাতকের মধ্যে সেলফ কি বলবো কনফিডেন্সের যে জায়গাটা থাকে সেটা খুব ফ্ল্যাকচুয়েট করে, তার জন্য আত্মসন্তুষ্টি যেটা হয় সেই জায়গাটাতে একটু কোথাও না কোথাও সমস্যা। দ্বাদশে রবি শুক্র বসে রয়েছে। আচ্ছা, একাদশে রাহু। যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে। এবারে আপনার প্রশ্ন কি আছে বলুন? কর্মজীবন, প্রশ্ন একটাই, কেরিয়ার। কর্মজীবন উনি বললেন, মানে ও কি কাজ করবে কবে? হ্যাঁ, স্থায়ীভাবে কাজ করবে কবে? এখন একটু হ্যাঁ, স্থায়ীভাবে কাজ করবে কবে থেকে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মঙ্গল শনি ভালো কম্বিনেশন নয়, এবং মাঙ্গলিক ব্যাপারটাকে একটু গাঢ় করে, এবং মাঙ্গলিকের যতটা প্রবলেম পাওয়া যায় ততটা পর্যন্ত দিতে থাকে। তো ছেলেদের জীবনে স্পেশালি আমি বারবার করে বলি, কর্মজীবন নিয়ে কিছু সমস্যা এবং লাইফে একটু স্টেবিলিটি পেতে পেতে টাইম লেগে যায়। তো ওর ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। আপনি তো বললেন তো যে কনসিস্টেন্সি নেই। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে ভাগ্য বিড়ম্বনা। তো 7 অবশ্যই দিচ্ছে ভাগ্য বিড়ম্বনা, যেমন মুখের কাছে এসেও অনেক জিনিস হয়নি এখনো পর্যন্ত, সেই জিনিসগুলো তো অবশ্যই। বৃহস্পতি রয়েছে, শনি রয়েছে, শনি তুঙ্গি, মাথাতে বুদ্ধি যথেষ্ট রয়েছে, প্রতিটা জায়গায় ভালো বলতে পারি, কিন্তু কোথাও না কোথাও ওই কী বলবো পেয়েও না পাওয়ার মতো ব্যাপার হয়ে যায়। আর লাস্ট যেটা হচ্ছে যে বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ, যেটা কর্মজীবনের উপর দিয়ে গেছে। তো সেক্ষেত্রে না সারা জীবন লাইফে, পড়াশোনার জীবনেও যদি আমি বলি 13 বছর বয়সের পর থেকে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ ওর লাইফে বেশি ছিল। তো সেই জায়গাটাতে একটু খেয়াল রাখা উচিত। আমার মনে হয় আপনি কলকাতা থেকে বলছেন, কলকাতাতে অনেক দামি দামি জ্যোতিষী আছেন, কারোর কাছে আপনি যান, গিয়ে আগে এই প্রবলেমগুলো থেকে একটু বেরোনোর চেষ্টা করুন। নইলে হয়তো এরপরে আমার পরে যে জ্যোতিষী বসবে তাকেও আবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে, আলটিমেট লাভ হবে না। আমার মনে হয় যে দায়িত্ব নিয়ে আগে একটু প্রতিকার করেন, এবং আগামী দিন ছেলের ভালো যাবে। কিছু বলবেন আর? বেটার হবে তো? অবশ্যই হবে, কেন হবে না? এক ছেলে, তাই না? মানে আলটিমেটলি স্থায়ীভাবে একটা জায়গায় কাজ করুক, এটাই আমি চাই। ছেলে MBA করেছে, করে অনেক চাকরিও করেছিল ব্যাঙ্গালোরে। তারপরে 20 সাল থেকে একটু ওর প্রবলেম শুরু হয়,
তখন থেকেই আর কি স্থায়ীভাবে কিছু হচ্ছে না। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা লাইফের একটা পার্ট। হয়তো এই টাইমটাতে হয়তো ভগবান একটু রেস্ট নেওয়ার জন্য টাইম দিয়েছে যে ঠিক আছে একটু হালকা হালকাভাবে থাকো, এরপর থেকে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো পজিটিভলি ভাবুন, এবং আমার মনে হয় আপনি আপনার এলাকায় যে জ্যোতিষী আছেন তার কাছে যান এবং গিয়ে কিছু না কিছু একটু রেমেডির প্রয়োজন আছে এই ক্ষেত্রে, তো সেগুলো একটুখানি দেওয়ার চেষ্টা করুন। আমার বিশ্বাস আগামী দিন আপনার ছেলে অবশ্যই কী বলবো লম্বা রেসের ঘোড়া হবে, দৌড়াবে। বাহ, কেমন? আচ্ছা, আমি এবার যে প্রসঙ্গটাতে আসতে চাইছি, যে শারীরিক এই ব্যাপারটা তো আপনি বলছেন, হ্যাঁ, তা সেটার এগুলো ধরুন ক্রনিক রোগ, সে ডাক্তারের কাছে যাচ্ছে, বা একটা হাড় ভাঙার রোগ, আপনি যেগুলো বললেন যে এইসব ব্যাপারগুলো থেকে, একদম। তো এগুলো তো আমরা মানে একটা ছেলেবেলা থেকে তার তো একটা সিগন্যাল পাওয়া যায়, একদম পাওয়া যায় যে আচ্ছা তোর এটা কিন্তু একটা গন্ডগোল হচ্ছে, হ্যাঁ, এটা পিঠে ব্যথা চলছে, বা খাবারের হজমের অনীহা ইত্যাদি ইত্যাদি। তো কোন বয়সের থেকে আপনি মনে করেন যে ভালো জ্যোতিষের কাছে গেলে তার এই প্রবলেমগুলো আমার মনে হয় খুব ছোটবেলায় দেখানোর কোনো দরকার নেই, ছোটবেলাটা ছোটবেলার মতো কাটতে দেওয়া দরকার। তারপর হ্যাঁ, আফটার 13 বা 12 বছর কমপ্লিট হোক, 13 বছর যখন ছেলে বা মেয়ে 7-এ উঠছে, বীজগণিত পাটিগণিতের মধ্যে নিজের মাথাটা গুলিয়ে ফেলছে, তখন একটু জ্যোতিষের পরামর্শ আমার মনে হয় দরকার আছে। এবার সব থেকে মোক্ষম ব্যাপার যেটা, ধরুন ব্লাড সুগার থাকলো, কি ব্লাড প্রেশার থাকলো, কি হাড়ের যন্ত্রণা থাকলো, যেগুলো আমরা শুনে থাকি এবং বিরক্তিকর, প্রত্যেক মানুষ চায় যে আমি এটা থেকে বেরিয়ে আসি। মানুষ কিন্তু দীর্ঘায়ু, এগুলো নিয়েও দীর্ঘায়ু, একদম কাহাতক ভালো লাগে না। মেন ব্যাপার হচ্ছে যে যদি আপনার প্রবলেমটা আগে জানা থাকে, আপনি যদি সেটাকে ভয় না ভেবে যদি আপনি ভাবেন যে সাবধান হওয়ার জায়গা থাকে, তাহলে আমার মনে হয় যে আপনি সাবধান হতে থাকবেন। এবং আমার দেখা বহু মানুষ আছেন যাদের হয়তো 33 বছর 34 বছর বয়স থেকে কিছু হোক বা না হোক 4 মাস অন্তর লিপিড প্রোফাইল, এলএফটি এগুলো কন্টিনিউ করে যাচ্ছে যে না আমি সুস্থ আছি কিনা এটা দেখার জন্য। এখন তার 50 বছর, যখন যেখানে প্রবলেম হয় সেখানটুকু নিয়ে আলোচনা করতে পারে, ডাক্তারের সাথে নিজেকে একটু চেক করতে পারে। তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে দরকার। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখবেন প্রস্টেট রিলেটেড প্রবলেম আজকে এটাই একটা মানে প্রায় ঘরে ঘরে আপনি দেখবেন যাদের ঘরে ঘরে এই প্রবলেমটা আছে তাদের শুক্র দ্বাদশে বসে রয়েছে, অথবা অষ্টম ঘরে বসে রয়েছে। শুক্র তাদের নেগেটিভ একটু, হ্যাঁ, দ্বাদশ ঘর মানে তো একদম 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 মানে আমার দেখা হয়ে গেছে, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে মনে পড়ছে, হ্যাঁ, এবং প্রস্টেট প্রবলেমটা আসবে এবং কোথাও না কোথাও সেটা নিয়ে চিন্তিত থাকবে, এবং তার সাথে যদি শনি এসে যায় সেটা নিয়ে সাংঘাতিকভাবে হয়তো তাকে জটিলতা ফেস করতে হতে পারে। পিএসআই হয়তো অনেক সময় হাই হয়ে যাচ্ছে বলে তার মনে হতে পারে, এবং কোথাও না কোথাও একটু নেগেটিভ দিকে এগোচ্ছে। এই জিনিসগুলো না জন্মছকের মধ্যে থাকে। এক্ষেত্রে জ্যোতিষীর মানে ভালো জ্যোতিষীর কথা বলছি, ভালো জ্যোতিষীর ভূমিকাটা কি হওয়া উচিত? না, প্রথম কথা হচ্ছে যে বয়স অনুযায়ী প্রতিটা জায়গার আলোচনা করা উচিত। এখন যদি একটা 13 বছর ছেলের নিশ্চয়ই আপনি পিএসআই নিয়ে আলোচনা করেন, এটা তো ঠিক হবে না। কিন্তু যদি একজন 50 বছর বা 48 বছর বয়সের লোক আছেন, তাকে আপনি সাবধান করতেই পারেন যে তার টয়লেট রিলেটেড প্রবলেম, তার ফ্লো, এই জিনিসগুলো নিয়ে হয়তো কোথাও না কোথাও প্রবলেম আসতে পারে। আপনি ডাক্তারের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন। অথবা আপনার মানে কোনো বাচ্চার জন্মছক দেখছেন, যার দেখছেন যে মঙ্গল এবং রবি একত্রে বসে রয়েছে, আপনি জানেন যে ডেফিনেটলি মাইনাস পাওয়ার তার জন্মছকে রয়েছে, তার চোখে আসবে। এবং জাতক ছোটোবেলা থেকে প্রচণ্ড মোবাইল ঘাটছে, এখনও ছোটো সে, কিন্তু তা সত্ত্বেও বোঝা যাচ্ছে না যে সে তার দেখাটা বা তার ভিশনটা ঠিক আছে কি না। তো আমার মনে হয় সেক্ষেত্রে যদি জ্যোতিষী পারে বা সম্ভব হয় বা জ্যোতিষী জানা থাকে, তাহলে জ্যোতিষী অবশ্যই কিন্তু আপনাকে সাবধান করতে পারে যে আপনি একবার আই স্পেশালিস্টের সাথে কথা বলুন। এবার আমি আপনাদেরকে জানাই যে সামনের শনিবার দিন, একদম সামনের শনিবার দিন আপনি যাচ্ছেন বহরমপুরে, এবং বহরমপুরের কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা সাধারণত তো বহরমপুর বলুন বা যেখানে বলুন, দেবাচার্যজি যখন যেখানে যায় প্রচণ্ড ভিড় হয়। সেটা কিন্তু শনিবার দেখুন আজকে যে ডেট রয়েছে, আপনারা কিন্তু আগে থেকে বুকিং না করলে দেখানো অসুবিধা আছে, সুতরাং বুকিংটা করে রাখুন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সামনে অমাবস্যা, একটা তো বলে না যে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের এই অমাবস্যাটাতে ঘাড়ের উপর, তারপরে একটা আবার ভয়ঙ্কর অমাবস্যা। একদম না, যাদেরকে আগের দিনকেও বলেছি, যাদের মনে হয় যে কৌশিকী নিয়ে সত্যি কিছু স্পেশালি ভাবছেন, তারা অবশ্যই তার আগেরটা থেকে ভাবা চিন্তা করুন, এবং আগেরটা থেকে ভাবলে পরে পরেরটা অবধি বা তার পরেরটা অবধি 3টে অমাবস্যা পালন করুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে যদি মনের থেকে ঠিকঠাকভাবে সংযোগ হয়ে থাকে আত্মার সাথে পরমাত্মার, তাহলে কিন্তু
আগামী বছর যাই হয়ে যাক, যত সমস্যাই চারপাশে থাকুক না কেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে মানে সাবলীল থাকবেন, এটা একদম নিশ্চিন্ত। এবং 1 বছর দেখার পালা। এবং দেবাচার্য কতটা সঠিক কথা বলছে দেখুন, এই সময়টা এমন একটা জো থাকে যে সময় আপনার জন্মছকে যত গ্রহদোষ থাকে আপনি সেগুলোকে বিনিষ্ট করতে পারেন এবং মায়ের কাছে কৃপা লাভ করতে পারেন। এবং যদি অবশ্যই সে তার কোনো কারণে আপনার হাতটা ধরে নেয়, তাহলে আপনি জানবেন 1 বছর তো দেবাচার্য কম বলছে, আগামী যত বছর আপনি এই পৃথিবীতে থাকছেন তত বছর দায়িত্ব তার। আমি দেখেছি পুরীর মন্দিরে অনেকে যান, হ্যাঁ, যে সব চারিদিকে মানে হাজারে হাজারে ঠাকুরের আছে তো, মানে ডান দিকে বাদিকে ডান দিকে বাদিকে, যারা ঈশ্বর ভক্ত চেষ্টা করেন পারতপক্ষে সমস্তটা দেখতে দেখতে গিয়ে শেষ পর্যন্ত জগন্নাথ দেবের সামনে। একদম, আপনি তো অভিজ্ঞ প্রচুর, অনেক আছে ধর কে দেখে কি হবে জগন্নাথ দেবের কাছে। সুতরাং চালাকি দিয়ে মহৎ কার্য সম্ভব না। আমি আমার সামনে একটা অমাবস্যা রয়েছে, সেটা নেগলেক্ট করে ওটা আসলটা হচ্ছে পরে আসছে, তাহলে আপনি তো একটা অমাবস্যাকেই নেগলেক্ট করলেন। একদম, ওটাও তো অমাবস্যা, এটাও অমাবস্যা, এটাকে নেগলেক্ট করে প্রতিটা অমাবস্যারই বিভিন্ন কারণ থাকে এবং যে কারণে সেই জিনিসগুলো বিখ্যাত, যে কারণে মাসে একবার করে আসে। তো আমার মনে হয় যে প্রতিটা জায়গাকে গুরুত্ব দেওয়া দরকার এবং প্রতিটা জিনিসকে গুরুত্ব দেওয়া দরকার হয়। ওই আমার মনে হয় যে কী বলে একটা বাংলায় কথা, যে তৃণ হতে কার্য হয় রাখিলে যতনে। তো যদি আপনি কোনো কারণে প্রতিটা অমাবস্যাকে কাজে লাগানোর চেষ্টা করেন, আমার মনে হয় প্রতিটা অমাবস্যা প্রত্যেকের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু 3টে পরপর মেনে নেওয়াটা খুব সম্ভব এবং এই 3টেকে কাজে লাগান, বারবার করে বলছি। এবং যে জায়গাটা পাবেন, হয়তো আমি আমার চোখ দিয়ে দেখছি বলে বলছি, হয়তো আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও বলি, যারা যারা সত্যি প্রবলেমে রয়েছেন বা মনে হচ্ছে যে বেশ কিছু সমস্যা আগামী দিন আপনার জন্য ওয়েট করছে, তারা এই জায়গাটুকুনির মধ্যে একটুখানি ঘুরুন, দেখবেন অটোমেটিক্যালি এই 3টে অমাবস্যা কোথাও না কোথাও আপনার মানে ডিঙাটাকে পার করে নিয়ে যাবে। সেটা যেমন সেটা তো বাস্তব সত্যটাই বলছেন আপনি। এবার কথাটা হচ্ছে যে আপনি নিজে পারতপক্ষে প্রত্যেকটা অমাবস্যা পালন তো করেনি এবং তারাপীঠে যাওয়ার চেষ্টা করেন, মানে প্রতিটাতেই থাকি, প্রতিটাতে, তার আপনি কেন যান? প্রশ্নটা, আপনি তো একটা উদাহরণ। আজকে তো আপনি কি ম্যান, যাকে আজকে হাজার হাজার মানুষ এই সময় টিভির সামনে দেখছে। একদম, তো আমি তো অনুসরণ করব আপনাকে, কারণ আর লোকটা কোথায়? আমি তো এগুলো বুঝি না, আপনি যেটা বলবেন সেটা আমাকে বুঝতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? একদম। তো সুতরাং এখানে আজকে এই যে টিভি অনুষ্ঠানটা হচ্ছে এবং হাজার হাজার মানুষ দেখছেন, তাদের বক্তব্যটা হচ্ছে যে দেবাচার্যজি কি বলেন সেটা শুনবার জন্য তারা বসে আছে, প্রসঙ্গগুপ্ত কেন। সেখানে আমার কথাটা হচ্ছে যে এই যে অমাবস্যা স্টেপ বাই স্টেপ এবং আপনার তারাপীঠে যাওয়া, এটা মানুষের সঙ্গে কতটা সম্পৃক্ত থাকে বা মানুষ কীভাবে উপকৃত হয়? না, মেন ব্যাপার হচ্ছে অনেক সময় অনেকে বয়স্ক মানুষ থাকেন যারা যেতে পারেন না, তারা বাড়িতে বসে কাজটা করানোর চেষ্টা করেন এবং দায়িত্ব সহকারে আমার সাথে যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই জিনিসটাকে পালন করে দেওয়ার চেষ্টা করেন। দেখুন, প্রত্যেকটা সময় প্রত্যেকজনকে হয়তো আমাদের ভিডিও কল করে দেখানো সম্ভব না, কিন্তু প্রতিটা জিনিসেরই ভিডিও থাকে যেগুলো হয়তো মানুষকে দেখানো সম্ভব। আমি টিভিতে কখনোই দেখানোর চেষ্টা করি না, কারণ হচ্ছে মেন আমার কাছে খুব ফেকও মনে হয় জিনিসটা। প্রত্যেকের বাড়িতেই পুজো হয়, সেই পুজোটা যদি আমি আলাদা করে টিভিতে এনে দেখাই পাবলিকের কাছে, কি আলাদা কোনো টিআরপি বাড়বে? তো প্রথম জিনিস হচ্ছে এটা, অনেকে তো সরস্বতী পুজো বাড়ির দেখান, তো আমার ব্যাপারটা হচ্ছে তো তাহলে আমার বাড়ির কালী পুজো আমার দেখাতে ইচ্ছে করবে। তো এইগুলো না আমার মনে হয় যে বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি, আমাদের চ্যানেলে এরকম কিছু হয় না কখনো, কিন্তু তা সত্ত্বেও বলি যে আমার মনে হয় আমি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। যাদের বিশ্বাস থাকেন তারা তো অবশ্যই যান, এবং বহু মানুষের জন্য আমি একটা রাস্তা আলাদা করে তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে যে অনেক মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যায় থাকেন, তারা আহুতি দিতে যান। আজকে ডেটে প্রচণ্ড ভালো মতো জানেন যে আহুতি দিতে গেলেও প্রত্যেকে কিছু না কিছু চার্জ করে। আমি লাস্ট 2 বছর ধরে আজ অবধি কারোর কাছে 1 টাকা নিইনি আহুতি দেওয়ার জন্য। হ্যাঁ, এবং আমার কাছে যদি যে গিয়ে বলবে যে দাদা আমি আহুতি দিতে চাই, ব্যাস তার নাম গোত্রটা নিয়ে নেন পুরোহিত মশাই এবং তাকেও লাইনে দাঁড় করিয়ে দেন। যখন আহুতি দেওয়া স্টার্ট হয় তখন অটোমেটিক্যালি আহুতি। এবারে আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা দক্ষিণা হয়, তো সেই দক্ষিণাটা 1 টাকাও হতে পারে, 100 টাকা হতে পারে, এটা আপনার মনের থেকে ডিপেন্ড করছে। তো আপনি সেটা ঠাকুর মশাইকে দিন, এক্ষেত্রে আমাদের কারোর কিছু বলার থাকে না। অথচ আপনার মাধ্যমে কিন্তু হচ্ছে, আমার মাধ্যমে না, হয়তো প্রভু আমাকে দিয়ে করাচ্ছেন। হ্যাঁ,
তাই না? যে তো এটা একটা বড় পার্ট, এবং আমার মনে হয় যে সেটা করেও কিন্তু বহু, এবং আমি দেখেছি সব থেকে বেশি কিন্তু যদি বলেন মুর্শিদাবাদ, মালদা, রঘুনাথগঞ্জ এইসব সাইডের মানুষের না, ইভেন কি আমি দেখে যাচ্ছি লাস্টবার শিলিগুড়ি থেকে প্রায় 20-22 জন এসছে। বাবা। তো শুধুমাত্র আহুতি দেওয়ার জন্য, যেখানে কিন্তু দেবাচার্যকে 1 পয়সা বা তার সাথে কোনো রকম লেনদেন, কোনো এই করো ওই করো সেই করো, কোনো কিছুর ব্যাপার নেই, শুধুমাত্র আহুতি দেওয়ার জন্য তারা আসে এবং অত দূর থেকে এসে এবং স্যাটিসফাইড, এবং তারপর আহুতি দেওয়ার পর অ্যাটলিস্ট 8 ঘন্টা আমার সাথে বসে গল্প করে গেছে, প্রোগ্রাম দেখে শুধুমাত্র বলছে আমরা শুধু জাজ করতে এসেছিলাম সত্যি আপনি পয়সা দেন কিনা। কিন্তু আমি এখানে যেটা বলছি ওখানেও ঠিক সেটাই, এবং আমার মনে হয় যে বাস্তবিক অর্থে যদি আপনার ভালো হয় অটোমেটিক্যালি আপনি আরো 10 জনকে বলবেন, এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। অনলাইনে তো তিনি দেখেনি, এবং তাছাড়াও তার যে চেম্বারের ব্যাপারটা একবারও আমি এখান থেকে হই হই করে বলি না, আপনারা নিজেরা যোগাযোগ করে নেবেন, তলায় ফোন নাম্বার যাচ্ছে। পরিশেষে যে জিনিসটা বলি, শিক্ষিত মানুষ যে আজকে কর্মযুদ্ধ বলুন বা ব্যবসা জায়গা বলুন, যে মারাত্মক একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে, এবং এটা তো বাস্তব যে এই কঠিন অবস্থাটা আরও কঠিন হবে, আগামী দিনটা সুখের হবে না। তাই নিয়ে আপনি পাট করে অনেকগুলো, এবং তার জন্য খানিকটা যুদ্ধ বিগ্রহ, মানুষের হত্যা, ধর্ষণ, অমুক তমুক নানান ঘটনা যুক্ত। হ্যাঁ, তো এগুলো তো আমাদের কাছে কোনোটাই কাম্য নয়, গ্রহণযোগ্য না, কিন্তু হচ্ছে, এবং হচ্ছে তার এফেক্টটা গিয়ে পড়ছে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। রাস্তা অবরুদ্ধ থাকলে আপনি কাজে যাবেন কি করে, কথার কথা বলছি। সব ক্ষেত্র থেকে এই যে একটা টোটাল টাইট সিচুয়েশন, আপনি যতই বলুন, আপনি ওই যে একদম গোড়াতে আজকে আমাদের যে সাবজেক্ট ছিল, আমি যেটা বললাম মুখে, যে প্রত্যেকের জীবনে কিন্তু এই অসুস্থতা আছে, ইটস পার্ট অফ অসুস্থতা। বাঁচবো কি করে, আপনার কাছ থেকে উপকারটা পাবো কি করে? না, মেন ব্যাপার সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা বারবার বলি, প্রতিটা এপিসোডে বলি, এখনও বলবো যে দেবাচার্য একটা পার্ট, একটা মাধ্যম মাত্র। সবার আগে প্রয়োজন হচ্ছে নিজের মধ্যে কোথাও না কোথাও আধ্যাত্মিকতা সঞ্চয়, এবং তার প্রতি যদি বিশ্বাস না থাকে, তার প্রতি যদি ভক্তি না থাকে, সারা জীবন মানে এই গোলকধাঁধায় দৌড়িয়ে যেতে হবে, আলটিমেটলি কিচ্ছু হবে না, বাকি কোনো কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে বহু মানুষকে আমি দেখেছি যারা একটা সময় বলেছেন যে আমি করেছি, আমার চেষ্টাই করেছি, আমার ইচ্ছেই করেছি, এবং আমি অনেক কষ্ট করে করেছি, ব্যাপারটা একটাও ঠিক নয়। এবং তারা নিজে মুখে পরবর্তীকালে স্বীকার করেছেন আমার ইচ্ছায় আমি কিছু করতে পারিনি, তার ইচ্ছা ছিল বলেই অনেক কষ্টের মধ্যে দিয়েও আমাকে বিদ্যার জায়গাটাতে পৌঁছে দিয়েছে। এবং আমি যদি ভালো চাকরি পেয়ে থাকি, চাকরিটাও আমার থেকেও ভালো কোয়ালিফাইড ছেলে মেয়ে অবশ্যই আছে, তারাও পেতে পারতো, কিন্তু সেই জায়গাতে প্রভু আমাকে দিয়েছেন। তো এই চেঞ্জেসটা না আমার মনে হয় খুব ছোটোবেলায় আসে না, আফটার 37 ছেলেরা সঞ্চয় করা শেখে, এবং আমার মনে হয় আফটার 42 দেখবেন কোথাও না কোথাও আধ্যাত্মিকতার বিষয়গুলো মানুষের মধ্যে চলে আসে, এবং গীতার পাঠ এগুলো। তো এটা গেল একটা জিনিস। এবং প্রথম কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে মাথায় রাখলে পরে দেখবেন নিজের মধ্যে যে অহংবোধ যে জিনিসগুলো থাকে না, সেগুলো আপনার থেকে অনেক দূরে সরে গেছে, এবং আপনার কাছ থেকে কেউ উপকার পাবে, এটা হচ্ছে খুব কমন ব্যাপার। এবং আমরা অনেক সময় খুব গর্ববোধ করি যে আমি এর উপকার করেছি, আমি ওর উপকার করেছি। আলটিমেটলি উপকার আমরা কারোর কিছু করতে পারি বলে মনে হয় না। প্রভু না চাইলে কখনো আমার ঠিকানাটা তার কাছে আসতোই না উপকার করার জন্য, ঠিক কথা, তাই না? এবং ফার্স্ট কথা হচ্ছে যে কেউ যদি আমার কাছে উপকার চাই, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে না, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন উপকার করার জন্য অ্যাটলিস্ট এগিয়ে আসছে। মেন ব্যাপার যে উপকার চাইতে আসছে, সে আপনার কাছে চাওয়ার আগে অ্যাটলিস্ট 10 বার ভগবানের কাছে উপকার ব্যাপারটা চেয়েছে, যেন এই প্রবলেম থেকে সে বেরোতে পারে। তখন আমাদের মাথায় রাখা উচিত প্রভু আমার ঠিকানাটা ওকে দিয়েছে বলে ও আমার কাছে হেল্প চাইতে এসছে। তো এই মিনিমাম এই সেন্সটুকুনি যেদিন মনের মধ্যে থেকে কাজ করা স্টার্ট করবে না, আমার মনে হয় লাইফের বড় বড় প্রবলেম, বড় বড় সমস্যা অ্যাটলিস্ট আপনার জীবন থেকে অনেক দূরে থাকবে, অনেক কিলোমিটার দূরে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যথেষ্ট এইটা থেকে একটা জ্ঞান আরোহণ করলাম। কালকে সকালবেলা ফেরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। অনেক কৃতজ্ঞতা জানাই। নমস্কার।